স্বৈরাচার পতনের পর 6 মাসে 750 কোটি টাকার বেশি জব্দ, সম্পত্তি ফ্রিজ 9,500 কোটি টাকার উপর। রাজনৈতিক পট পরিবর্তনের পর বেড়েছে মামলা জট, চরম ভোগান্তিতে বিচার প্রার্থীরা, ব্যবস্থাপনাকে দুষছেন আইনজ্ঞরা। ঈদের ছুটিতে কমেছে ঢাকার বায়ু দূষণ, বিধি নির্মাণ মানা, ইটভাটা বন্ধ আর যানবাহন যৌক্তিক পর্যায়ে আনার পরামর্শ। মেহেরপুরের গাংনীর খরস্রোতা কাজলা নদী এখন সরু খাল, ড্রেজিং না করায় নাব্যতা সংকট, দুপার দখল করে চাষাবাদ। তামাক কোম্পানির আগ্রাসনের শিকার খাগড়াছড়ির দীঘিনালার মাইনী নদী অববাহিকার উপর জমি, দিন দিন বাড়ছে চাষ। ইসরায়েলি হামলায় গাজায় আরও শতাধিক ফিলিস্তিনি নিহত, যুদ্ধবিরতি ভঙ্গের পর নতুন বাস্তুচ্যুত প্রায় 3 লাখ। এবং ফুটবল দলে একজন প্রকৃত নাম্বার 9 প্রয়োজন, মন্তব্য মামুনুল ইসলামের, টেকনিক্যাল বিষয় পরিবর্তনের পরামর্শ। দেখছিলেন শিরোনাম সংবাদ সকালের সঙ্গে আছি আমি আয়েশা বুবলি। এবার বিস্তারিত। স্বৈরাচার পতনের পর গত 6 মাসে দেশের ভেতর পাওয়া 765 কোটি 75 লাখ টাকা জব্দ করেছে দুর্নীতি দমন কমিশন। আর সম্পত্তি ফ্রিজ করা হয়েছে 9,544 কোটি 50 লাখ টাকার বেশি। জব্দ করা সম্পদের মধ্যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার ছেলে সজীব ওয়াজেদ জয়, মেয়ে সাইমা ওয়াজেদ পুতুল সহ হাসিনার আশীর্বাদ পুষ্ট ব্যক্তি প্রতিষ্ঠানের অ্যাকাউন্ট সমূহ। ফজলে আদিত্যর রিপোর্টে বিস্তারিত। গত 15.5 বছর স্বৈরাচার আমলে ব্যাপক দুর্নীতি, লুটপাট, অর্থ পাচার ও ঋণ কেলেঙ্কারির তথ্য একের পর এক বেরিয়ে আসতে থাকে, যার মধ্যে অন্যতম শেখ পরিবার এবং তাদের স্বার্থ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানসমূহের অবৈধ সম্পদ ও অস্বাভাবিক ব্যাংক হিসাবের তথ্য। এমন বিষয়ে তদন্তে নামে দুদক। আর্থিক অনিয়মের জড়িত ব্যক্তিদের ব্যাংক হিসাব তলব ও জব্দ করেছে সংস্থাটি। দুদকের তথ্য বলছে 55টি কোর্ট আদেশে জব্দকৃত 765 কোটি 75 লাখ টাকার দেশীয় সম্পদের মধ্যে রয়েছে 191.80 একর জমি, 28টি বাড়ি, 38টি ফ্ল্যাট, গাড়িসহ কোম্পানি ও বাণিজ্যিক সংগঠন। 54টি কোর্ট আদেশে অবরুদ্ধ করা হয়েছে 1030টি ব্যাংক হিসাব, 9টি সঞ্চয়পত্র, 473 কোটি 95 লাখের বেশি শেয়ারের অর্থ, ডলার, ইউরো, নগদ অর্থসহ মোট 9,544 কোটি 50 লাখ টাকার সম্পদ। দেশের পাশাপাশি বিদেশে বিপুল পরিমাণ সম্পদের খোঁজ পায় দুদক। এখন পর্যন্ত বিদেশে 23টি কোম্পানি, 582টি ফ্ল্যাট জব্দ করেছে দুদক, যার মূল্য 120 কোটি 44 লাখ টাকার বেশি। আর জব্দ করা বিদেশি ডলার, ইউরোর আর্থিক মূল্য 45 কোটি 16 লাখ 41,429 টাকা। দুদক মহাপরিচালক আক্তার হোসেন দেশ টিভিকে দেয়া সাক্ষাৎকারে জানান, দুদকে চলমান অনুসন্ধানের প্রেক্ষিতে আদালতের সিদ্ধান্ত অনুযায়ী দেশের জব্দকৃত সম্পদগুলো রাখা হয়েছে। 55টি কোর্ট আদেশের মাধ্যমে কুকৃত সম্পদের পরিমাণ দেশে হচ্ছে 765 কোটি টাকারও বেশি এবং অস্থাবর 55টি কোর্ট আদেশের মাধ্যমে অবরুদ্ধকৃত সম্পদের পরিমাণ হচ্ছে 9,544 কোটি টাকারও বেশি। আর বিদেশে পাচার করা অর্থ ফেরত আনতে মিউচুয়াল লিগ্যাল অ্যাসিস্ট্যান্ট রিকোয়েস্ট পাঠিয়ে সেই সকল অবৈধ সম্পদ দেশে ফিরে আনার ব্যবস্থা প্রক্রিয়াধীন। যেগুলি বিদেশে আমাদের যেই সম্পদের তথ্য আমাদের কাছে রয়েছে, আমরা বিজ্ঞ আদালত থেকে প্রাপ্ত আদেশগুলো যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণ করে মিউচুয়াল লিগ্যাল অ্যাসিস্ট্যান্ট রিকোয়েস্ট পাঠিয়ে সেগুলি অবরুদ্ধ করা এবং সেগুলি দেশে ফেরত আনার বিষয়ে আইনানুগ কার্যক্রম গ্রহণ করা হবে। জব্দকৃত সম্পদসমূহ কিভাবে দেশের মানুষের জীবনমান উন্নয়ন ও সরকারি স্বার্থে ব্যবহার করা যায় সেই বিষয়গুলো খতিয়ে দেখবে, এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্টদের। ফজলে আদিত্য, দেশ টিভি, ঢাকা। রাজনৈতিক পট পরিবর্তনের পর আদালতে আরও বেড়েছে মামলার জট। দেশের আদালতে 2024 সালে মামলার সংখ্যা বেড়েছে 2,17,000। দ্রুত নিষ্পত্তি না হওয়ায় চরম ভোগান্তি পোহাচ্ছেন বিচার প্রার্থীরা। বিচার বিভাগে রাজনীতি চলমান থাকার পাশাপাশি বিচারক সংকট ও মামলা ব্যবস্থাপনাকে দায়ী করছেন আইনজ্ঞরা। সাবরিনা মজুমদারের রিপোর্ট। কারো কপালে ভাঁজ তো কারো কপালে চিন্তার ছাপ। ন্যায় বিচারের আশায় দিনের পর দিন এভাবেই আদালতে ঘুরছেন ভুক্তভোগীরা। দেশের পরিবর্তিত পরিস্থিতিতেও মিলছে না কোনো সুরাহা।
বেশিরভাগ মামলায় শুনানির দিনক্ষণ ঠিক হলেও তদন্তের ঘাটতি কিংবা সাক্ষীর অনুপস্থিতির কারণে নষ্ট হচ্ছে সময়। এভাবেই মামলা চলছে বছরের পর বছর। এতে জমে থাকা মামলার তালিকা হচ্ছে দীর্ঘ থেকে দীর্ঘতর। দেশের আদালতে একজন বিচারকের বিপরীতে মামলা জমেছে ৯৬,৪৪৪টি। ভারতে আনুমানিক ৪৭,৬১৯ মামলার বিপরীতে একজন, পাকিস্তানে ৫০,০০০, অস্ট্রেলিয়ায় ২৪,৩০০, যুক্তরাষ্ট্রে ১০,০০০ এবং যুক্তরাজ্যে প্রতি ৩,১৮৬টি মামলার বিপরীতে একজন বিচারক দায়িত্ব পালন করেন। এমন জটের পেছনে অযথা মামলা করার প্রবণতা এবং নিষ্পত্তিতে দীর্ঘসূত্রতাকে দায়ী করছেন আইনজ্ঞরা। এবার ৫ই আগস্টের পরে হাজার হাজার মামলা হয়ে গেছে। এত মামলা তো হওয়ার কথা ছিল না। যেই ঘটনা হয়েছে ঘটনাগুলো নিয়ে মামলা। আমি এরকমও দেখেছি যে একটা ঘটনা নিয়ে ৩টা-৪টা মামলাও হয়েছে এবং এক একটা মামলায় ৬০০-৭০০ জন আসামি। নট দ্যাট, অ্যাকচুয়াল যারা কালপ্রিট, যারা ঘটনা করেছে, যদি পুলিশের গুলিতে মারা যায় পুলিশ আসামি হবে, যদি কোনো পাবলিকের গুলিতে মারা যায় সে আসামি হবে। কিন্তু সেখানে দেখা গেছে যে না, এক ঘটনা নিয়েই ৩টা-৪টা কেস হয়েছে। তো এটা ঠিক না। এগুলো তো মামলা জটের কারণ। এই জট কমাতে পর্যাপ্ত বিচারক নিয়োগ ও মামলা ব্যবস্থাপনার ঢেলে সাজানোর পরামর্শ দেন আইনজীবীরা। ম্যানেজমেন্টগুলোকে কিছুটা চেঞ্জ করতে হবে এবং মামলা পরিচালনার ক্ষেত্রে যে সমস্ত পুরনো পদ্ধতি আমরা অনুসরণ করছি, যে দীর্ঘসূত্রিতা আছে, পিপিদের যে পাবলিক প্রসিকিউশন যে সার্ভিস, সেই পাবলিক প্রসিকিউশন সার্ভিসের যে কাজের ধরন, সেখানে স্পিড আপ করা ছাড়া বিকল্প নেই। তদন্তের পর্যায়ে, বিচারের পর্যায়ে প্রসেসগুলোকে একটু কাট অফ করা, একটু বাধ্যতামূলক জায়গায় নিয়ে আসা, শেষ করতে হবে এবং সেটা তাদের সার্ভিস রেকর্ডের মধ্যে নিয়ে আসা বিচারকদের হচ্ছে কে কতটা মামলা নিষ্পত্তি করতে পারছে। সেই নিষ্পত্তিটা আবার যেন প্রতিযোগিতামূলক নিষ্পত্তি না হয়, ন্যায় বিচারের কথাটা তো এখানে মাথায় রাখতে হবে। দেশের বিচারিক আদালতে ২০২৪ সালে বিচারাধীন মামলার সংখ্যা ২,১৭,০০০। এর মধ্যে জুলাই অভ্যুত্থানের পরই যোগ হয়েছে ১,৩৫,০০০। সব মিলিয়ে সব আদালতে জমে থাকা মামলার সংখ্যা ৪৫,১৬,৬০০ ছাড়িয়েছে। সাবরিনা মজুমদার, দেশ টিভি, ঢাকা। প্রায় প্রতিদিনই বায়ু দূষণে বিশ্বের শীর্ষ শহরগুলোর তালিকায় রাজধানী ঢাকার নাম থাকলেও কিছুটা ব্যতিক্রম থাকে ঈদের ছুটিতে। এই ছুটিকে কেন্দ্র করে বায়ুমণ্ডলীয় দূষণ অধ্যয়ন কেন্দ্রের গবেষণা বলছে ঢাকায় বায়ু দূষণের পরিমাণ কমেছে। দ্বিতীয় ও তৃতীয় অবস্থান থেকে সরে গিয়ে এখন ৭ম স্থানে অবস্থান নিয়েছে। বিশেষজ্ঞরা বলছেন ঢাকায় দূষণ কমাতে হলে যানবাহনের পরিমাণ কমিয়ে যৌক্তিক সংখ্যায় নিয়ে আসতে হবে। নিয়াজ মোর্শেদের প্রতিবেদন। রাজধানী ঢাকা এখন ছুটিতে আছে, ঈদের ছুটিতে, তাই তার চিরচেনা যানজট আর নেই। ঘনবসতিতে জরাজীর্ণ এই শহর এখন দূষণ নামক আততায়ীর হাত থেকে মুক্তি পেয়ে মেতেছে প্রকৃতির সঙ্গে খোশ গল্পে। চিরচেনা পথগুলো এখন মুলতবি রেখেছে গাড়ির হর্ন আর জ্যামের তর্কাতর্কি। নিরাপদ করে তুলেছে বাবা মায়ের সাথে শিশুদের বেড়ানোর গল্পটাও। পলিউশনটা অনেক কম। আগে তো দেখতাম যে বাংলাদেশ বিশ্বে 1 নাম্বার ছিল পলিউশন, এখন অনেক কম। এরকম হলে ভালোই লাগে আর কি। সবসময় বাচ্চাদের মুখে মাস্ক দিয়ে বাচ্চাদেরও কষ্ট হয়, তা আমাদেরও কষ্ট হয়। তো এইরকম হলে আল্লাহর রহমতে অনেক ভালো হবে। রাস্তা যে বানায়, যে কাজগুলো এত দীর্ঘমেয়াদী হয়, এগুলো আরও আসলে মানে স্বল্পমেয়াদী দ্রুত রাস্তার কাজগুলো ঠিক করা উচিত। গবেষণা বলছে ঈদের ছুটির কারণে ২৬ মার্চ থেকে বায়ু দূষণের পরিমাণ কমতে শুরু করেছে। বায়ুমণ্ডলীয় দূষণ অধ্যয়ন কেন্দ্রের ঈদ কেন্দ্রিক গবেষণায় উঠে আসছে ২৬ মার্চ বায়ুমান সূচক ছিল AQI ২০০, আর তা কমতে কমতে গেল ২রা এপ্রিল এসে দাঁড়িয়েছে AQI ১৪০-এ, যা গেল কয়েক বছর যাবৎ প্রায় প্রতিদিনই বিশ্বে বায়ু দূষণের শীর্ষে থাকা ঢাকা স্থান করে নেয় ৭ম-এ। গবেষণার তথ্য যাচাই করতে দেশ টিভি টিম বায়ুমণ্ডলীয় দূষণ অধ্যয়ন কেন্দ্রের এক গবেষকের সাথে বায়ুমান পরীক্ষা করে। পরীক্ষায় মঙ্গলবারের বায়ুমান ধরা পড়ে ১৫০, যা সংবেদনশীল মানুষের জন্য ক্ষতিকর, তবে সাধারণের জন্য তেমন ক্ষতির কারণ নেই। আমাদের AQI এখন বর্তমানে বায়ুমান আমরা দেখছি যে মধ্যম থেকে কম অস্বাস্থ্যকর, বা এটি কখনো কখনো সেন্সিটিভ গ্রুপের জন্য এই বায়ুমানটি মোটামুটি বলা যায় যে সতর্কতামূলক থাকে। তারা মাস্ক ব্যবহার করলে হবে, যাদের অ্যাজমা বা শ্বাসকষ্টের সমস্যা আছে তারা। এছাড়া সাধারণ লোকদের জন্য মোটামুটি ভালো বায়ুমান বলা যেতে পারে। ঢাকার এই চিত্র পাল্টে যাবে ঈদের ছুটি শেষ হলেই। এমন বাস্তবতায় বিশেষজ্ঞরা বলছেন যানবাহনের সংখ্যা কমিয়ে যৌক্তিক সংখ্যায় নিয়ে আসতে হবে, আর নির্মাণ বিধি মেনে করতে হবে নির্মাণ কাজ। যানবাহনের সংখ্যা কমলে বায়ু দূষণ কমে,
এখন আমরা তো একদম যানবাহন শূন্য ঢাকা শহর করতে পারবো না, কিন্তু এটিকে এমন একটি সংখ্যায় যৌক্তিকভাবে নিয়ে আসা যাতে যানজটের অ্যাভয়েড করা যায়, তাহলে বায়ু দূষণ কমবে। সেই সাথে ইটভাটায় ইট পোড়ানো বন্ধ করে ব্লক ইট ব্যবহার করার আহ্বান জানান বিশেষজ্ঞরা। নিয়াজ মোর্শেদ, দেশ টিভি, ঢাকা। নতুন প্রজন্মকে চাকুরি প্রার্থী নয় বরং উদ্যোক্তা হিসেবে গড়ে ওঠার আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বলেছেন, নতুন সভ্যতা গড়ে তুলতে হবে, সেখানে ব্যবসা থেকে লোভ ঝেড়ে ফেলতে হবে, নিশ্চিত করতে হবে সম্পদের সুষ্ঠু বণ্টন। বৃহস্পতিবার বিমস্টেক ইয়ংজেন ফোরামে কি নোট স্পিকারের বক্তব্যে এসব কথা বলেন তিনি। সাইফুল রিপনের প্রতিবেদন। Bay of Bengal Initiative for Multi-Sectoral, Technical and Economic Cooperation বিমস্টেক সম্মেলনে যোগ দিতে বৃহস্পতিবার সকালে দেশ ছাড়েন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বেলা 12টার দিকে থাইল্যান্ডে পৌঁছালে সেখানে তাকে স্বাগত জানান থাইল্যান্ডের প্রধানমন্ত্রী কার্যালয়ের সংযুক্ত মন্ত্রী জিরাপর্ণ সিন্ধুপ্রায়। বাংলাদেশ সময় বেলা 3টার দিকে বিমস্টেক ইয়ংজেন ফোরামে কিনোট স্পিকার হিসেবে বক্তব্য দেন প্রধান উপদেষ্টা। বলেন, পুরনো সভ্যতা মানব সম্প্রদায়কে ধ্বংস করে দেবে। নতুন যে সভ্যতা গড়ে তুলতে হবে সেখানে ব্যবসায় লোভ নয়, থাকতে হবে সম্পদের বণ্টন। First condition of the new civilization, the businesses should not be greed driven. So greed part has to be squeezed out in the new civilization. Greed will destroy us. Why? Because whatever all the things that we talk about, we promise as a government to see this is what we're doing. Our country is moving forward, our GDP is growing and all that. Growth rate is so high. So what? All the wealth this is generated gets concentrated in few hands. They become richer, richer and richer. And we call it development, we call it growth, we call it fantastic economy. But that's, you are planting the seed of your self-destruction. Unless wealth is shared, you cannot sustain a society. তরুণ প্রজন্মকে চাকরির নামে কৃতদাস নয়, উদ্যোক্তা হিসেবে গড়ে ওঠার আহ্বান জানান প্রধান উপদেষ্টা। Human beings are not born to work for anybody else. The economic system that we are taught, is again put onto a wrong footing. We are asking everybody to find a job. Our education system is built around finding so that you get a job as soon as you finish your school. You get a certificate, you get a job. I said human beings are very different from job seeker. First of all, human beings are not slaves. Slavery is not part of our destination. Job turns you into a slave. You take orders from other people. You are born as an entrepreneur. So I bring the entrepreneurship at the center. Every child has to grow up as an entrepreneur. উদ্যোক্তা হিসেবে গড়ে ওঠার অনুকূল শিক্ষা ব্যবস্থার প্রয়োজনীয়তার উপরও গুরুত্ব দেন তিনি। We are not job seekers. We are human beings. We are full of entrepreneurial capability, full of ideas. That's what the education system should be. সম্মেলনের ফাঁকে শুক্রবার সাইডলাইনে ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বৈঠকের কথা রয়েছে। জুলাই অভ্যুত্থানে বাংলাদেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর এটিই হবে মোদী ইউনূসের প্রথম সাক্ষাৎ। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা। বাংলাদেশি পণ্যে যুক্তরাষ্ট্র নতুন করে ৩৭% শুল্ক আরোপ করায় বাংলাদেশের অর্থনীতিতে এক নতুন চ্যালেঞ্জ যুক্ত হলো বলে মনে করছেন অর্থনীতিবিদরা। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের কোনো বাণিজ্য চুক্তি না থাকায় এই সিদ্ধান্ত সংকটে ফেলবে দেশের অর্থনৈতিক ব্যবস্থাকে, বাড়বে বেকারত্ব। তবে পোশাক খাত সংশ্লিষ্টরা বলছেন, যুক্তরাষ্ট্রের সিদ্ধান্তে দেশের অর্থনীতি খুব বেশি ক্ষতিগ্রস্ত হবে না। সংকট মোকাবেলায় সরকারের সঠিক ট্যাক্স নীতিমালার প্রয়োজনীয়তার কথা বলছেন তারা। বিস্তারিত ফজলে আদিত্যের প্রতিবেদনে।
যুক্তরাষ্ট্রের বাজারে পোশাক শিল্প রপ্তানিতে ভালোভাবে জায়গা করে নিয়েছে বাংলাদেশ। গত জানুয়ারি থেকে এই বাজারে $80 কোটি তৈরি পোশাক রপ্তানি করেছে বাংলাদেশের পোশাক রপ্তানিকারকরা, যা আগের বছরের তুলনায় 45.93% বেশি। এই প্রবৃদ্ধি চীন, ভিয়েতনাম, ইন্দোনেশিয়া, ভারত সহ শীর্ষ পোশাক রপ্তানিকারক দেশের মধ্যে সর্বোচ্চ। এমন সময় বাংলাদেশের পোশাক খাতে দেখা দিয়েছে নতুন সংকটের আশঙ্কা। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নতুন শুল্ক পরিকল্পনায় এশিয়ার দেশগুলোর পণ্য আমদানিতে 10 থেকে 54% পর্যন্ত শুল্ক আরোপ করেছে, যার মধ্যে বাংলাদেশ 37, চীন 54, ভারত 26, ভিয়েতনাম 46 এবং পাকিস্তান 29%। বাংলাদেশের পণ্যে যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপের বিষয়টি দেশের অর্থনীতিতে একটি নতুন চ্যালেঞ্জ বলে মনে করেন অর্থনীতিবিদরা। সংকট মোকাবেলায় সরকারের সঠিক শুল্ক কাঠামো বাস্তবায়নের পরামর্শ দিয়েছেন তারা। এগুলোর ইম্প্যাক্ট হয়তো কিছুদিনের ভিতরে, 1 বছর 1.5 বছরের ভিতরে আমরা হয়তো এটা দেখতে পাবো যে বাংলাদেশের এক্সপোর্ট শার্পলি কমে গেছে আমেরিকান মার্কেটে। সুতরাং আমরা ইজিলি এটাকে ওভারকাম করতে পারি। সকল সংকট যদি সঠিকভাবে মোকাবেলা করা না যায় তবে কমতে পারে পোশাক রপ্তানি, বাড়তে পারে বেকারত্ব। যে পণ্যগুলো ইতিমধ্যে জাহাজে পাঠানো হয়েছে সেই পণ্যের উপরেও কিন্তু শুল্ক আরোপ করা হবে। তার মানে হলো যে বাংলাদেশি পণ্যের দাম বেড়ে যাবে মার্কিন যুক্তরাষ্ট্রের বাজারে এবং একই সঙ্গে যে ক্রয় দেশ কমবে। এই দুটোর প্রভাবে কিন্তু এই পুরো যে তৈরি পোশাক খাত তার উপরে একটা নেতিবাচক প্রভাব তৈরি হবে। তবে পোশাক খাত সংশ্লিষ্টরা বলছেন এই ধরনের চ্যালেঞ্জ নতুন সম্ভাবনার দুয়ার খুলে দেবে। তাই শুল্ক বৃদ্ধিতে বিভ্রান্ত না হয়ে নীতিগত সিদ্ধান্ত ঠিক করলেই পোশাক শিল্পকে অনেক দূর এগিয়ে নেওয়া সম্ভব। তোমার ট্যারিফ বৃদ্ধি বেশি সেটা তুমি দিবা, যেটা তোমার সরকারের সাথে তোমার বোঝাপড়া। আমি তো এখান থেকে আমার কস্ট প্রাইসের থেকে আমি আমার দাম কমাতে পারবো না। আমি তো এখানে প্রফিটের জন্য বিজনেস করতে আছি। আমি প্রফিট মিনিমাইজ করতে পারবো, কিন্তু আমি প্রফিট জিরো করতে পারবো না। টপ রপ্তানিকারক আমেরিকাতে, চায়না, ভিয়েতনাম এবং ইন্দোনেশিয়া, তারা তিনজনের কিন্তু ট্যারিফ লাইন আমাদের থেকে হাই। ফলে এখানে আমাদের আসলে খুব বেশি মানে ভয় পাওয়ার কোনো কারণ নেই। বাংলাদেশ যেমন সুনামের সঙ্গে পোশাক শিল্প ধরে রেখেছে, তেমনি শিল্প মালিকদের বিভ্রান্ত না হয়ে পণ্যের মান ধরে রাখার পরামর্শ দেন তিনি। ফজলে আদিত্য, দেশ টিভি, ঢাকা। দেখছেন সংবাদ সকাল। মেহেরপুরের গাংনী উপজেলার খরস্রোতা কাজলা নদী এখন পরিণত হয়েছে সরু খালে। ড্রেজিং না করায় নদীর বুকে পলি জমে নব্যতা হারিয়েছে কাজলা। স্থানীয় প্রভাবশালীরা নদীর দুপার দখল করে চাষাবাদ শুরু করায় নদীটি সংকীর্ণ হয়ে পড়েছে। সহকর্মী আক্তারুজ্জামানের তথ্য ছবিতে জানাচ্ছেন আব্দুল্লাল মারুফ। ভারতের জলাঙ্গির সঙ্গে সংযুক্ত মাথাভাঙ্গা নদীর শাখা নদী কাজলা। এ নদী হিন্দামাঠ, নোয়াপাড়া, ভাটপাড়া, গারাডোবা এবং সদর উপজেলার আমঝুপি গ্রামের মধ্য দিয়ে প্রায় 40 কিলোমিটার বিস্তৃত হয়ে ভৈরব নদীতে গিয়ে মিশেছে। বর্ষা মৌসুমে পানিতে কানায় কানায় ভরে উঠত কাজলা, কিন্তু নাব্যতা হ্রাস পাওয়ায় বর্ষাকালে নদীর দুই পারের বেশিরভাগ আবাদি জমি পানিতে ডুবে যায়। অন্যদিকে শুষ্ক মৌসুমে দেখা দেয় সেচের পানির সংকট। ব্রিটিশ শাসনামলে কাজলা নদী দিয়ে জাহাজে করে মালামাল কলকাতা সহ বিভিন্ন দেশে পাঠানো হতো। নদীর গভীরতা ও নাব্যতা থাকায় বন্যার সৃষ্টি হতো না। দেশ বিভাগের পর থেকে নদীটি খনন না করায় নদীর বুকে পলি জমে ক্রমশ সরু হয়ে পড়ে। নদীর দুপারে দখল করে অনেকেই করেছেন ঘরবাড়ি সহ পাকা স্থাপনা। উপনদীর শাখা নদীগুলো কিন্তু আস্তে আস্তে ভরাট হইতে এমন পর্যায়ে চলে গেছে যে নদীতে পানি সরবরাহের কোনো ব্যবস্থা নেই। আর এখন যেটা হয়েছে সেটা কিন্তু তার উৎসই নেই। আমাদের এই কাজলা নদীটা আগে একটা ভালো মতো জৈবন ছিল, অথবা নদীটা ভালো মতো স্রোত বইতো, বর্ষার সময় প্রচুর পানি থাকতো। এখন চৈত মাসে পানি থাকে না, বর্ষার সময়ও পানি থাকে না, হয়তো 2-4 মাস পানি থাকার পর নেমে যায়। এইটা খনন করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হয়েছে। আপনারা সিদ্ধান্ত নিছেন ঠিক আছে, কিন্তু আমি ছোটবেলায় থেকেই শুনি যে কাজলা নাকি খনন করা হবে। দ্রুত কাজলা খননের উদ্যোগ নেওয়া হবে বলে জানান পানি উন্নয়ন বোর্ড। এখানকার জনগণ সবাই একটা দাবি উঠে এসেছে যে কাজলা নদীটা যেন খনন করা হয়। আমাদের মন্ত্রণালয়ের মাধ্যমে সরকারের কাছে এটা আমরা প্রেরণ করব এবং আমরা আশা করব যে খুব দ্রুতই এই নদী ব্যবস্থাপনা এবং কাজলা নদী খননের জন্য সরকার এখানে উদ্যোগ গ্রহণ করবে। নদী খননের ব্যবস্থা করলে একদিকে যেমন শুষ্ক মৌসুমে কৃষকরা পানি পাবে, অন্যদিকে বর্ষা মৌসুমে বন্যা ও জলোচ্ছ্বাসের হাত থেকে রক্ষা পাবে এলাকাবাসী। নিউজ ডেস্ক, দেশ টিভি। খাগড়াছড়ির দীঘিনালার মাইনী নদীর অববাহিকার অধিকাংশ উর্বর জমি এখন তামাক কোম্পানিগুলোর আগ্রাসনের শিকার। দেশি বিদেশি কোম্পানিগুলো তামাক চাষে চাষিদের উদ্বুদ্ধ করায় দিন দিন বাড়ছে তামাকের চাষ।
এতে মাইনী নদীর তীরবর্তী ফসলি জমির প্রায় পুরোটাই এখন তামাকের দখলে। সহকর্মী অপু দত্তের তথ্য ও চিত্রে জানাচ্ছেন আব্দুল্লাল মারুফ। খাগড়াছড়ি দীঘিনালা উপজেলা তামাক চাষের আখড়ায় পরিণত হয়েছে। এই উপজেলার 5টি ইউনিয়নের ফসলি জমি, স্কুল, কলেজ, মাইনী নদীর তীর, এমনকি বসতবাড়ির আঙ্গিনায় ব্যাপক আকারে ছড়িয়ে পড়েছে ক্ষতিকর তামাক চাষ। মাইনী নদীর তীরবর্তী ফসলি জমিতে পলি জমায় এসব জমিতে ফসল উৎপাদন অনেক বেড়ে যায়। আর এ কারণেই তামাক কোম্পানিগুলো এই অঞ্চলকে বেছে নিয়েছে। তামাক চাষে কৃষকদের অগ্রিম ঋণের পাশাপাশি সার, বীজ ও কীটনাশক দিয়ে উদ্বুদ্ধ করে কোম্পানিগুলো। সরিষা, ভুট্টা চাষ ধরেন কোম্পানি যদি থাকতো তাইলে আমরা ওইগুলা আমরা নিশ্চয়তা থাকতো, তাইলে আমরা পাইতাম, করতাম চাষ, তাহলে আমরা তামাক চাষ না করতাম। বিভিন্ন জাতের সবজি যেমন সরিষা বলেন, সূর্যমুখী বলেন, আমরা যদি এটা উৎপন্ন করি আমরা কৃষকরা কিন্তু ন্যায্য মজুরিটা পাই না। কলেজের পক্ষ থেকে একাধিকবার তামাক চাষ না করার জন্য নিষেধ করেছিলাম, কিন্তু যেহেতু এটা কলেজের জায়গা না, আরেকজনের জায়গা, তারা নিষেধ অমান্য করে তামাক চাষ করেছে। তামাক চাষীদের শ্বাসকষ্ট, ক্যান্সার, হজম শক্তি কমে যাওয়া সহ নানাবিধ স্বাস্থ্য ঝুঁকি রয়েছে বলে জানান চিকিৎসক। ক্যান্সার হয়, তারপরে নিউমোনিয়া, শ্বাসকষ্ট, এছাড়া আমাদের হজমের সমস্যা হয়, রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায় ইত্যাদি নানাবিধ সমস্যা হয়। তো আমাদের হচ্ছে এই সকল রোগের হাত থেকে বাঁচার জন্য অবশ্যই আমাদেরকে তামাকের ব্যাপারে সচেতন হতে হবে। কৃষি পণ্যের সঠিক দাম না পাওয়া এবং তামাক কোম্পানিগুলোর প্রতিযোগিতামূলক সুযোগ সুবিধা বৃদ্ধি করায় কৃষকরা তামাক চাষে ঝুঁকছেন বলে জানান কৃষি কর্মকর্তা। তামাকের বিকল্প হিসেবে যে ফসলগুলো আমরা বিগত বছরগুলোতে কৃষকদের দিয়ে আমরা চেষ্টা করেছি, দেখা গেছে যে সঠিক দাম না পাওয়ার কারণে, সঠিক বিপণন ব্যবস্থা না থাকার কারণে কৃষক আসলে কিছুটা তামাকের তুলনায় কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছে। পার্বত্য এ জনপদের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে আইন করে তামাক চাষ নিয়ন্ত্রণ করা দরকার বলে মনে করেন সচেতন মহল। নিউজ ডেস্ক, দেশ টিভি। দেশের অন্যতম বড় চালের মোকাম নওগাঁয় 1 সপ্তাহের ব্যবধানে পাইকারিতে দেশে উৎপাদিত সরু চালের দাম কেজিতে 3 থেকে 4 টাকা পর্যন্ত বেড়েছে, আর খুচরায় বেড়েছে কেজিতে 4 থেকে 5 টাকা পর্যন্ত। এই বিষয়ে আরো জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী কামাল হোসেন। কামাল, হঠাৎ দাম বৃদ্ধির প্রতিক্রিয়ায় কি বলছেন ক্রেতা বিক্রেতারা, জানাবেন। বুবলি, আপনি জানেন দেশের অন্যতম চাল উৎপাদনকারী জেলা নওগাঁ, এবং বলা হয় দেশের সবচাইতে বেশি চাল উৎপাদন করা হয় নওগাঁতে। নওগাঁয় যদি চালের দাম বাড়ে সেটার প্রভাব সারা দেশে পড়ে, এবং নওগাঁয় চালের দাম কমলে সেটারও প্রভাব সারা দেশে পড়ে। নওগাঁয় গত 2 সপ্তাহের ব্যবধানে চালের দাম সরু চালের দাম মোটামুটি 3 থেকে 4 টাকা, কখনো কোথাও 5 টাকা কেজি দরে বেড়েছে। তবে মোটা চালের দাম সেটি দীর্ঘদিন যাবৎ স্থিতিশীল আছে। এই চাল বাড়ার কারণ হিসেবে আমি চালকল মালিক সমিতির নেতা এবং চাল ব্যবসায়ীদের সাথে কথা বলে যেটি জেনেছি, তারা যেটি বলেছেন যে আসলে এটা সরু চালের মৌসুম নয়, বিশেষ করে জিরা এবং কাটারি ভোগের যে মৌসুম, সেটার মূলত এইটা মৌসুম নয়। এই সময় হাটে মূলত কাটারি এবং জিরা জাতের ধানের একেবারে সরবরাহ নেই বললেই চলে। মূলত সরবরাহ কম থাকার কারণেই চালের দাম কিছুটা বৃদ্ধি পেয়েছে। অন্যদিকে মোটা চালের দামে সরবরাহ থাকার কারণে চালের দাম তেমন একটি বাড়েনি। আমি যদি আজকে আপনাকে নওগাঁর পাইকারির চালের বাজারের কথা বলি, নওগাঁয় আজকে 50 কেজির বস্তা জিরা চাল যেটা, সেটা বিক্রি হচ্ছে 4000 থেকে 4100 টাকা বস্তা, যেটি 2 সপ্তাহ আগে 3800 থেকে 3900 টাকা ছিল। এছাড়া কাটারি ভোগ বিক্রি হচ্ছে 4000 থেকে 4050 টাকা বস্তা 50 কেজি, যেটি 2 সপ্তাহ আগেও বিক্রি হচ্ছে 3750 থেকে 3850 টাকায়। এছাড়া স্বর্ণা 5 এবং গুটি জাতের যেটা, সেটি আগের দামে 2600 টাকা বস্তা বিক্রি হচ্ছে। এছাড়া রঞ্জিত এবং 49 বিক্রি হচ্ছে 2900 থেকে 3000 টাকা বস্তা। আমি যদি আপনাকে আজকের একেবারে পৌর খুচরা বাজারের কথা বলি, এখানে জিরা শাল বিক্রি হচ্ছে 80 থেকে 82 টাকা কেজি দরে, যেটি মাত্র 2 সপ্তাহ আগেও বিক্রি হতো 76 থেকে 80 টাকা কেজি দরে। কাটারি আজকে বাজার হচ্ছে 80 থেকে 85 টাকা, এবং যেটি 2 সপ্তাহ আগে বিক্রি হতো 78 থেকে 80 টাকা কেজি দরে।
তো মোটামুটি চালের বাজার নিয়ে খুচরা যারা ক্রেতা সাধারণের অভিযোগ যে আসলে যারা নিম্ন মধ্যবিত্ত আয়ের যারা মানুষ তারা চরম কিছুটা বেকায়দায় পড়েছে, বিশেষ করে রোজার মধ্যে থেকে দামটা বৃদ্ধি হওয়ার কারণে মূলত তারা একটু বিপাকে পড়েছে। জানিয়ে রাখি নওগাঁয় এবারে আমন মৌসুমে 1,96,125 হেক্টর জমিতে আমন ধান উৎপাদিত হয়েছে। এখান থেকে চাল উৎপাদিত হয়েছে প্রায় 6.5 লক্ষ মেট্রিক টন। নওগাঁয় 3 মৌসুম মিলে প্রায় 17 লক্ষ মেট্রিক টন চাল উৎপাদন হয়ে থাকে। নওগাঁর অভ্যন্তরীণ বাজারে চালের প্রয়োজন পরে প্রায় 4.5 থেকে 5 লক্ষ মেট্রিক টন। সেই হিসাবে প্রায় নওগাঁর থেকে প্রায় উদ্বৃত্ত চালের পরিমাণ 12 লক্ষ মেট্রিক টন। তো নওগাঁ থেকে মোটামুটি এমনটি ছিল চালের বাজার নিয়ে আমার কাছে সর্বশেষ তথ্য। বুবলি। কামাল, আপনাকে ধন্যবাদ। দর্শক, চালের বাজার দর নিয়ে জানাচ্ছিলেন সহকর্মী কামাল। ঈদ পরবর্তী সময়ে নরসিংদীর বাজারে সবজির দাম স্থিতিশীল রয়েছে, কমেছে বেগুন ও শসার দাম। এ বিষয়ে বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আকরাম হোসেন। আকরাম, দাম নিয়ে কি বলছেন ক্রেতা বিক্রেতারা, এই বিষয়ে বিস্তারিত জানাবেন। আপনি যেমনটা বলছিলেন, আমি এখন রয়েছি নরসিংদী পৌরসভার হেমন্দ্রসার মোড় সংলগ্ন বউবাজারে। এই বাজারে আমরা সাধারণত নারী ক্রেতাদেরই বেশি দেখে থাকি, তবে ঈদের ছুটিতে এবং শুক্রবার হওয়াতে আজকে আমরা দেখছি যে পুরুষ ক্রেতার সংখ্যাই বেশি। আর এই বাজারে সাধারণত আমরা নিত্য প্রয়োজনীয় যে সবজি সাধারণত সকাল থেকেই নারীরা এই বাজারে এসে থাকে ক্রয় করার জন্য। আমরা ঈদ পরবর্তী যেই বাজার, এই বাজারে দেখতে পাই যে বেগুন, শসা এবং লেবুর দাম কমেছে, আর পাশাপাশি বাকি সবজির দাম অপরিবর্তিত রয়েছে। আমরা দেখতে পাই যে বেগুনের দাম রয়েছে 60 টাকা, এছাড়াও বিভিন্ন রকমের শাকের দামও রয়েছে 10 থেকে 20 টাকা। আমরা দেখছি যে টমেটোর দাম রয়েছে 20 টাকা। এছাড়াও আমরা দেখতে চাই পারি যে বিভিন্ন সাইজের লাউ, যেটা 30 থেকে 40 টাকা। এছাড়াও পটল বিক্রি হচ্ছে 70 টাকা। এছাড়াও ফুলকপি এবং ফুলকপি বিক্রি হচ্ছে 20 টাকা এবং সিম বিক্রি হচ্ছে 60 টাকায়। আর আমরা লেবুর হালিতে দেখতে পাই যে 60 টাকা করে, যেটা ঈদে ছিল 100 টাকা করে। এছাড়াও আমরা যেটা দেখতে পাই যে বাজারে পেঁয়াজ রয়েছে 40 টাকা করে এবং রসুন রয়েছে 100 টাকা করে। আর সব মিলিয়ে এই দিকে যেই মুরগির বাজার, ব্রয়লার মুরগি, কক মুরগি রয়েছে 220 টাকা করে। আর সার্বিকভাবে এই বাজারে যে ক্রেতা, তাদের সাথে আমরা কথা বলে যেটা জানতে পাই যে তারা এই বাজারে সবজির দাম নিয়ে তাদের কোনো অভিযোগ না থাকলেও মুরগির ডিম কুড়িতে রয়েছে 220 টাকা, যেটা ঈদের আগে ছিল 190 টাকা। তো সাধারণত ক্রেতাদের মুরগির ডিম আর মুরগির মাংস মানে বাদ দিলে আর সবজির দরদাম নিয়ে তেমন একটা ক্রেতাদের অভিযোগ নেই। এবং নরসিংদীর সবজির বাজারটা স্বাভাবিক রয়েছে বলে ক্রেতা এবং বিক্রেতা আমাদের জানিয়েছেন। তো বুবলি, নরসিংদীর বউবাজার থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। আকরাম, আপনাকে ধন্যবাদ। দর্শক, ঈদ পরবর্তী সময়ে বাজারের পণ্যের যে সবজির যে দরদাম আছে সেই বিষয়ে জানাচ্ছিলেন সহকর্মী আকরাম হোসেন। দেখছেন সংবাদ সকাল। গাজা জুড়ে ইসরায়েলি নৃশংসতায় বলি আরও শতাধিক ফিলিস্তিনি, যার বেশিরভাগই নারী ও শিশু। জাতিসংঘের হিসাব অনুযায়ী নতুন করে যুদ্ধবিরতি ভঙ্গের পর এখন পর্যন্ত জোরপূর্বক বাস্তুচ্যুত প্রায় 3 লাখ ফিলিস্তিনি। এদিকে গাজার সংকট থেকে উত্তরণের কোনো সামরিক উপায় নেই বলে জানিয়েছে জাতিসংঘ হাই কমিশনার ভলকার তুর্ক। অন্যদিকে আইসিসি থেকে হাঙ্গেরির বেরিয়ে যাওয়ার ঘোষণার নিন্দা জানিয়েছে মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। নাসরিন আক্তারের রিপোর্ট। একদিকে হামলা আতঙ্ক, অন্যদিকে ঘরবাড়ি ছাড়ার তৎপরতা, এই দুই মিলিয়ে চলছে গাজাবাসীদের দুর্বিষহ দিনযাপন। বৃহস্পতিবারও আশ্রয় কেন্দ্রে পরিণত হওয়া একটি স্কুলে 4টি মিসাইল ছুড়ে দখলদার ইসরায়েল। এতে হতাহত হন বেশ কয়েকজন বাসিন্দা। সব মিলিয়ে একদিনে গাজা জুড়ে প্রাণহানি ছড়িয়েছে শতাধিকে, বেশিরভাগই নারী ও শিশু। ইসরায়েলি সেনাবাহিনীর দাবি, যুদ্ধবিরতি ভেঙে আবার বোমা হামলা শুরুর পর থেকে এখন পর্যন্ত উপত্যকার 600 লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে আইডিএফ।
দক্ষিণ গাজা থেকে জোরপূর্বক উচ্ছেদের নতুন আদেশ জারি করেছে ইসরায়েল। এতে জেইতুন, তাল আল হাওয়া ও সাবরা অঞ্চলের কথা উল্লেখ করে দখলদাররা। এদিকে গাজা জুড়ে ইসরায়েলি সেনাবাহিনীর জোরপূর্বক উচ্ছেদের একের পর এক আদেশের মুখে ক্লান্ত বাসিন্দারা। খাদ্য সহায়তা প্রবেশ বন্ধ থাকায় তীব্র ক্ষুধা ও অপুষ্টির শিকার লাখ লাখ ফিলিস্তিনি। যুদ্ধ শুরুর পর হাজার হাজার ফিলিস্তিনি শিশু হারিয়েছে বাবা মাকে। এতে আধুনিক ইতিহাসের সবচেয়ে বড় এতিম সংকট তৈরি হয়েছে উপত্যকাটিতে, এমন তথ্য প্রকাশ করেছে ফিলিস্তিনের কেন্দ্রীয় পরিসংখ্যান ব্যুরো। এদিকে গাজা সংকট থেকে উত্তরণের কোনো সামরিক উপায় নেই বলে জানিয়েছে জাতিসংঘ হাই কমিশনার ভলকার তুর্ক। গেল 18 মাসের সহিংসতা স্পষ্ট করে দিয়েছে যে এই সংকট থেকে বেরিয়ে আসার কোনো সামরিক পথ নেই। এগিয়ে যাওয়ার একমাত্র উপায় হলো জাতিসংঘের প্রস্তাব ও আন্তর্জাতিক আইন অনুসারে দ্বিরাষ্ট্রভিত্তিক রাজনৈতিক সমঝোতা। এদিকে আইসিসি ক্রমশ রাজনৈতিক হয়ে উঠেছে এমন অভিযোগ এনে আন্তর্জাতিক অপরাধ আদালত থেকে হাঙ্গেরির বেরিয়ে যাওয়ার ঘোষণায় নিন্দা জানিয়েছে মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। এটিকে গাজায় যুদ্ধাপরাধের শিকার হওয়া ব্যক্তিদের সঙ্গে বিশ্বাসঘাতকতা বলে মনে করছে সংস্থাটি। নাসরিন আক্তার, নিউজ ডেস্ক, দেশ টিভি। দেখছেন সংবাদ সকাল।